মুখের ওপর মোবাইলে তীক্ষ্ণ আলো পড়তে আদনান ভুরু কুঁচকে চোখ বুজে ফেলে। মুখে অসীম বিরক্তির ছাপ পড়তে এক মুহূর্ত দেরি হয় না তার। কিন্তু পরক্ষণে ইস্তিহারের কণ্ঠ কানে আসতে আদনান ভূত দেখার মতো চমকে ওঠে। এটা যে ইস্তিহার এর গলা স্বর, এই নিয়ে এক চিলতে সন্দেহ নেই আদনানের। কিন্তু তবুও শেষবারের মতো নিশ্চিত হওয়ার জন্য ভয়ে ভয়ে চোখ উপর থেকে হাত সরিয়ে সামনে তাকাতে দেখতে পায় ইস্তিহারের অগ্নিমূর্তি। আদনান বেশ নাজেহাল অবস্থায় গাছে ঝুলে আছে। গাছে ওঠার অভ্যাস নেই তার। তার উপর কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে ডালপালা মারাত্মক পিচ্ছিল হয়ে গেছে। তার উপর আবার এক হাতে নিজের প্রিয়তমার জন্য একগোছা ফুল মুঠো করে অন্য হাত আর পা দুটো কাজে লাগিয়ে গাছের ডাল জাপটে ধরে এক প্রকার ঝুলেছিল আদনান। আবেগঘন মুহূর্ত শীর্ষে সময়ে ইস্তিহারের কাছে হাতে নাতে ধরা পড়ে আদনানের পাইলস চমকে উঠল। তাল সামলাতে না পারে সে পড়ে যেতে নিবে এমন সময় ইস্তিহার দ্রুত তাকে টেনে উপরে তুলে নেয়। এতক্ষণ যেন আদনানের কলিজায় পানি এসেছে। এখন থেকে সোজা নিচে গিয়ে পড়লে সে হাত পা কিছুই না কিছু একটা ভাঙত, সেটা বুঝতে বাকি নেই। অগত্যা ইস্তিহারের দিকে দাঁত কেলিয়ে লজ্জা সুরেও হাসি দেওয়া মাত্র ইস্তিহার আদনানের কলা চেপে ধরে। তারপর দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে, এত রাতে গাছে উঠেছিস, কাকে প্রেম নিবেদন করছিলি? সত্যি করে বল, পেটে কিছু জমি রাখলে এক্ষুনি তোকে গাছ থেকে ফেলে ঠেলে ফেলে দেব। বলছি বলছি ভাই, রাগ করিস না। তোর বোন ভাবনাকে। ভাবনার নাম শুনতে ইস্তিহারের রাগান্বিত মুখশ্রী শিথিল হয়ে যায়। ধীরে ধীরে সুস্থে আদনানকে ছেড়ে বাড়ির দোতলায় নজর গেলে দেখতে পায় ভাবনা জানলা দিয়ে মুখ বাড়িয়ে পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করছে। সেই মুহূর্তে ইস্তিহারের সাথে চোখাচোখি হতে সে দ্রুত মাথার ভেতরে দিয়ে জানলাটা বন্ধ করে দেয়। দৃষ্টি আবারও আদনানের দিকে ফেরালে ইস্তিহারের চোখে বেচারার ক্রন্দন প্রায় মুখটা ভেসে ওঠে। যে মেয়ের মন গলানোর জন্য আদনান এত কষ্টে সৃষ্টে গাছ বেয়ে উঠল, সে কিনা ভাইয়ের ভয়ে জানলা বন্ধ করে দিল। দুঃখের সাথে সামান্য অপমানুভূতি একটু মুখটা নিচু হয়ে আসে। এসব কতদিন ধরে চলছে? আদনান মুখ তুলে চায়, কিন্তু ইস্তিহারের দিকে তাকানোর সাহস নেই। তাই সে মুখ নামিয়ে মিনমিন গলা বলে, এই তো কয়েকদিন। তোকে তো বলেছিলাম তোর বোনকে আমার পছন্দ। গাছে উঠলে কিভাবে? এতদিন তো জানতাম আমার করিতকর্ম বন্ধুর এই গুণ নেই। ইউটিউব ভিডিও দেখে শিখেছি। ইস্তিহার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ইউটিউবে আজকাল অনেক ধরনের ভিডিও দেওয়া হয়, কিন্তু এসব ভণ্ডামি দেওয়া হয় সেটা জানা ছিল না। অবশ্য দিবেই না বা কেন? কিছু ভণ্ডের তো ভণ্ডামি দেখার জন্য গরুর দরকার হয়। তোর তো অস্কার পাওয়া উচিত ভাই। তুই এদেশে কেন? এক কাজ কর, নিচে নেমে দাঁড়া। আমি তোর পেছনে এমন এক লাথি মারবো যে উড়ে গিয়ে আমেরিকা স্ট্যাচু অব লিবার্টির মশালের উপর গিয়ে পড়বি। ইশতিয়ারের কথাগুলো ঠাট্টার মতো শোনালে আদনানের ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যায়। এই কথা গায়ে না লাগলেও আদনান নির্দ্বিধায় বলে, নিচে নেমে যা ইচ্ছা করে তাই করিস, কিন্তু প্লিজ আমাকে ধরে নিচে নামা। উপরে ওঠার ভিডিও দেখেছিলাম, কিন্তু নিচে নামারটা দেখা হয়নি। ইশতিয়ার আদনানের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছিল না। কোন গর্ত থেকে ডাক্তারি পাশে সার্টিফিকেট দিয়েছিল তাকে দেখতে ইশতিয়ারের খুব ইচ্ছে করছিল। ডান হাতে নিজের কপাল নিজে চাপড়ে আদনানকে নিয়ে নিচে নামতে যাবে, ঠিক তখনই এখানে দাদি এসে হাজির। অনেকক্ষণ যাবৎ আম গাছটা থেকে দুজন মানুষের কথার আওয়াজ ভেসে আসছিল। দাদির ঘরটা ঠিক এর পাশে থাকায় শব্দ শুনে তিনি ভেবেছিলেন চোর গাছে উঠে আম চুরি করার জন্য। গ্রামের ছেলেমেয়েরা প্রায় তা করে থাকে। দাদির মনে কিঞ্চিৎ সন্দেহ পর্যন্ত জাগলো। হাতের কাছে নিজের লম্বা লাঠিটা নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে তিনি নিচু গলায় বলতে শুনলেন, কে রে হারামজাদার দল? কে উঠেছিস আমার গাছে? আমের গুটি ধরলে দল বেঁধে আম চুরি করতে নেমে পড়ে। আজ আয় নিচে। এই লাঠি তাদের যদি পিঠে যদি না ভেঙে যায়, তাহলে আমি নিজের নাম নিজে বদলে দেব। দাদির এই অগ্নিমূর্তি দেখে কারো সাহস হয় না নিচে যাইয়ার, বরঞ্চ তারা দুজনে গাছের পাতা আড়ালে চলে যায় গা ঢাকা দেওয়ার জন্য। আদনান তো অতি ভয়ে স্থিরকে জাপটে ধরে রেখেছে। শালা, তোর জন্য আজ আমার এই অবস্থা। আর সময় পেলেই না গাছে চড়ে।
এক্ষুনি চড়তে হলো তোর? এখন কি করে নিচে নামি? আম পেড়ে নামতে দেখলে নিঘাত আজ দাদি কুরুক্ষেত্র পারবে। আমি না হয় তোর বোনকে মানানোর জন্য উঠেছি, তুই কেন উঠেছিস আমার গাছে? আমাদের প্রেম প্রীতি দেখার জন্য? আদনান, মুখ সামলে কথা বল। আমার রুচি এতটা খারাপ না যে তোর ওই রসকসহীন কথা শোনার লাভ সামলাতে পারবো না। তোর ভাবি আম চেয়েছিল তাই উঠেছি। এসব ছাড়, এখন কি করবো সেটা আগে বল। দাঁড়া দাঁড়া, একটা উপায় মাথায় আছে। আমি যা করব তুই সেটা নকল করবি, মনে থাকবে? এই কথা বলে ইস্তিয়ার গলা বিকৃত করে বিড়ালের ডাকতে শুরু করে। আদনানও তাতে তাল মেলায়। এত রাতে গাছ থেকে বিড়ালের ডাক শুনে দাদি অবাক হয়ে যায়। নিজ মনে আওড়াতে থেকে বিড়ালও গাছে চড়ে। কত কিছু দেখবো কালে কালে। আজকাল বিড়ালগুলো বানরের মতো গাছে চড়ে। এই বলে তিনি লাঠি হাতে ঘরে চলে যান। সুযোগ বুঝে ইস্তিয়ার আদনানের নিচে নেমে আসে। মাটিতে পা রাখতে আদনান ইস্তিয়ারকে রেখে চম্পট দেয়, কারণ ইস্তিয়ারের বিশ্বাস নেই সত্যি সত্যি সে যদি আদনানের উপর চড়াও হয়। তাই কোনো রকম রিস্ক না নিয়ে সে এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে যায়। পেছন থেকে সবটা দেখে ইস্তিয়ার মুচকে হাসে। নিজেদের সেটিং করলাম, এখন থেকে বন্দুকটাও করতে হবে, নয়তো দেখা যাবে কোনোদিন আমার বোনকে নিয়ে হাওয়া হয়ে গেছে। সকালে আলো ফুটতে না ফুটতে চারিদিকে একটা বাতাসের খবর ভেসে ছড়িয়েছে। এলাকার চেয়ারম্যানের একমাত্র মেয়ে আঁকি নাকি কোনো এক মাস্টার ছেলে হাত ধরে পালিয়ে গেছে। মির্জা বাড়ির কাজের লোকগুলো আজ হন্তদন্ত হয়ে বাড়ি এসেছে, তাদের কানে খবরটা পৌঁছে দেয়। এতে সবাই অবাক হলো। ইস্তিয়ার ঘরের কোণে দাঁড়িয়ে নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের স্বামীর এতটা নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রূপের মনে সন্দেহ সৃষ্টি হয়। তাই সকলের চোখের আড়ালে ইস্তিয়ারকে টেনে নিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় রূপ। তারপর তার দিকে ফিরে বলে, এসব আপনি করেছেন তাই না? আপনার হাত ছিল এসবে। ইস্তিয়ার বেশ প্রশস্ত এসে রূপের দিকে এগিয়ে যায়। তারপর নিজের দুখানা রূপের দু কাঁধে রেখে মুখটা রূপের কাছে নামিয়ে বলে, বাহ, আমার বউ দেখে আমাকে ভালোই চিনে গেছে। যেখানেই দেখবি 2 নম্বরই কাজ হচ্ছে, ভাববি সেখানে এই ইস্তিয়ার মির্জার হাত আছে। হেয়ালি না করে সবটা খুলে বললেন আমায়। যে ছেলেটার সাথে আঁখি পালিয়েছে ওই ছেলেটা অনেকদিন ধরে ওকে পছন্দ করে, আর আমারও আঁখিকে স্মরণে ছিল। তাই 2 দিয়ে 4 করে আঁখিকে অজ্ঞান করে ছেলেটার হাতে তুলে দিলাম। ব্যাস, একটা পথের কাটা শেষ। ডাক্তার ইশতিয়ার, পর্ব 3। পুরো গল্পটা প্লেলিস্টে। বাঁধনহারা প্রেমের সিজন 2টা কি শুরু করব? একটু যদি সবাই কমেন্ট করতেন।